আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত উচ্চতর গণিতের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও সুস্বাগত। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। তো গত ক্লাসে তোমাদেরকে যেখানে আমি উচ্চতর গণিতের প্রথম পত্রের সরলরেখার অধ্যায়টার কিছু জিনিস দেখাইছি, বেসিক জিনিসগুলো, আজকে বাকি জিনিসগুলো ইনশাল্লাহ দেখাবো। কেমন? তো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। চলো আমরা শুরু করি আমাদের সরলরেখা চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো। কেমন? দেখো, সরলরেখার সাধারণ সমীকরণ সেটা হচ্ছে ax plus by plus c equal to 0। এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। আর সরলরেখার সাধারণ সমীকরণের ক্ষেত্রে অবশ্যই x এবং y থাকবে। সরলরেখার সাধারণ মনে রাখবে, সরলরেখার সাধারণ সমীকরণে x এবং y থাকবে। সেখানে x এর পাওয়ার হবে 1, y এর পাওয়ার হবে 1। অর্থাৎ x এর উপর 1 মানে হলো x এর উপর কোনো কিছু লেখা না মানে হলো x এর উপর মনে মনে পাওয়ার 1 আছে। অর্থাৎ এখানে x এবং y এর পাওয়ার 1। এখানে মানে হলো x এবং y সম্বলিত একঘাত বিশিষ্ট সমীকরণ। x এবং y হবে একঘাত, অর্থাৎ যাদের পাওয়ার হবে 1। আর এখানে a b c এগুলো হচ্ছে ধ্রুবক। আর a এর মান শূন্য হতে পারবে না, b এর মানও শূন্য হতে পারবে না। যদি বলো স্যার কেন শূন্য হতে পারবে না, দেখো ভালো করে। যদি এখানে আমি a এর মান শূন্য লিখি, a এর মান যদি শূন্য লিখি তাহলে হবে 0x প্লাস 0y, অথবা ধরো ভালো করে 0x ইকুয়াল টু 0y প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি চলে আসে? x এর মান 0x মানে 0, 0y মানে 0, শুধুমাত্র কি থাকে? c ইকুয়াল টু 0 থাকে। যদি a এর মান 0 এবং b এর মান 0 হয় তাহলে c ইকুয়াল টু 0 আসবে। অর্থাৎ সমীকরণটার ভিতরে x এবং y থাকবে না। যদি সমীকরণের ভিতরে x এবং y না থাকে তখন আমি এটাকে সরলরেখার সমীকরণ বলতে পারবো না। এই জন্য আমরা এখানে লিখছি a not equal to 0, b not equal to 0। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে সরলরেখার সূত্রের ক্ষেত্রে সরলরেখার সাধারণ সমীকরণ হলো ax plus by plus c equal to 0, যেখানে x এবং y সম্বলিত যা হলো x এবং y সম্বলিত একঘাত বিশিষ্ট, অর্থাৎ x এবং y থাকবে, তাদের পাওয়ার থাকবে 1, এবং সেখানে x এর y এর সহগ হচ্ছে a এবং b, যাদের মান শূন্য হতে পারবে না, এবং ধ্রুবক কি থাকবে? c থাকবে। এগুলো হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ লেখার শর্তগুলো। কেমন? এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণে দেখতে পাচ্ছি x - 2y + 3 = 0 একটি সরলরেখার সমীকরণ। এখানে দেখো, এটা সরলরেখার সমীকরণ কেন বলতেছি আমি? এখানে x এবং y আছে, হ্যাঁ x এবং y আছে, যাদের পাওয়ার কত? যাদের পাওয়ার হচ্ছে 1। এই জন্য বলছি যে x এবং y সম্বলিত একঘাত বিশিষ্ট। এবার দেখো x এর সাথে মনে মনে কি আছে? x এর সাথে মনে মনে 1 আছে, 1x 1 গুণাকার আছে। y এর সাথে যদি আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখি, দেখো এটাকে যদি এইভাবে সাজিয়ে লিখি এই সমীকরণের মতো করে, অর্থাৎ সরলরেখার সাধারণ সমীকরণের মতো করে লিখলে মনে মনে x এর সাথে 1 আছে, 1 * x, এখানে আছে প্লাস, আমি দিলাম প্লাস, মিলানোর জন্য এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস করে লিখতে পারি, হ্যাঁ পারি, ইনটু y প্লাস 3 = 0। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমি ax plus by plus c = 0 এই সমীকরণের সাথে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে x এর সহগ 1, y এর সহগ -2, আর এখানে c হচ্ছে 3। তাহলে বলতে পারি a = 1, b = -2, c = 3। তাহলে তিনটে হলো ধ্রুবক, a b c আমরা ধ্রুবক পেয়ে গেছি। আর a এর মান 1,
আর বি এর মান যেহেতু -2 তাহলে বলতে পারি a নট ইকুয়াল টু 0, এর মান 0 না, এর মান হচ্ছে 1। বি এর মান -2, বি এর মান 0 না। তাহলে এইভাবে আমরা সরলরেখা যে সাধারণ সমীকরণ অনুযায়ী আমরা একটা সরলরেখাকে মূল্যায়ন করতে পারি। এবারে বলতে পারি যে এটা হলো যে কোনো সমীকরণ থেকে যে কোনো সমীকরণ কখন সরলরেখার সমীকরণ হবে তা এই শর্তগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো। শিখেছি হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ কিভাবে চিনতে হয়। এখন আমি দেখব সরলরেখার সাধারণ সমীকরণ কিন্তু সরলরেখাটা মূল বিন্দুগামী, অর্থাৎ যে সরলরেখাটা মূল বিন্দুগামী তার সমীকরণটা আমরা শিখব। কেমন? দেখো এখানে ও এ একটি সরলরেখা, যেটা এই সরলরেখাটা ও ও হচ্ছে এখানে মূল বিন্দু যার স্থানাঙ্ক 0 0, অর্থাৎ ভুজ হচ্ছে 0, কোটিও 0। তাহলে ও এ সরলরেখাটি ও মূল বিন্দুগামী। এই রেখার উপর পি একটা বিন্দু, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে xy, এই বিন্দুটা হচ্ছে pxy। তাহলে ও থেকে আমি x অক্ষ বরাবর গেলাম x পরিমাণ এবং যাওয়ার পরে আমি y অক্ষে দিয়ে গেলাম y পরিমাণ, তাহলে p বিন্দুটা পেয়ে যাব। তাহলে x হলো ভুজ আর y হলো কোটি। এভাবে একটা বিন্দু বের করা হয়। কেমন? তাহলে এখানে তোমাদের বোঝার জন্য এটা দেখালাম। এবার দেখো যে ও মূল বিন্দুগামী ও এই সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে P এবং এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি কোণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই মূল বিন্দুগামী সরলরেখার সাধারণ সমীকরণ হলো y mx, যেখানে m কি? m হচ্ছে এই সরলরেখা ও এই সরলরেখাটার ঢাল। তাহলে আমরা শিখলাম মূল বিন্দুগামী যে কোনো সরলরেখার সাধারণ সমীকরণ হলো y mx আর যার ঢাল হচ্ছে m। একটা উদাহরণ দেখো। কেমন? এক্সাম্পলে দেখাচ্ছি। এখানে দেখো ও এ একটা সরলরেখা, এই সরলরেখাটা মূল বিন্দুগামী যার স্থানাঙ্ক 0 0। এই সরলরেখার উপর একটা বিন্দু p, p এর স্থানাঙ্ক হচ্ছে tan 5, অর্থাৎ ভুজ হচ্ছে tan আর কোটি হচ্ছে 5। এই সরলরেখাটা এই মূল বিন্দুগামী ও এ সরলরেখার উপরস্থ একটা বিন্দু যদি p tan 5 হয়, তাহলে এই সরলরেখাটার ঢাল কত? এই সরলরেখাটার ঢাল হচ্ছে, আমরা গতকাল শিখেছি দুইটা বিন্দু থাকলে তাদের ঢাল কিভাবে বের করেছি, গত ক্লাসে শিখেছি যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এ বিন্দু আর এ বিন্দুর কোটিকে, এ বিন্দুর কোটি হচ্ছে 0, এ বিন্দুর কোটি হচ্ছে 5। তাহলে ঢাল হচ্ছে 0 মাইনাস কোটিদ্বয়ের অন্তর 0 মাইনাস 5 আর ভুজ হচ্ছে 0 মাইনাস 10। তাহলে আমরা এই সরলরেখাটার ঢাল পেয়ে গেছি। তাহলে 0 মাইনাস 5 হচ্ছে -5 -10, 0 থেকে 5 চলে গেলে -5 আর 0 থেকে 10 চলে গেলে -10। মাইনাস মাইনাসে কাটা থাকে আর 5 দিয়ে 10 কে কাটলে হচ্ছে 2, তাহলে হাফ পেয়ে গেলাম। তাহলে সরলরেখাটার ঢাল কত? হাফ। তাহলে এই সরলরেখার ঢাল পেয়ে গেছি হাফ। সুতরাং সরলরেখাটার সমীকরণ কি হবে? y half x। আমরা একটু আগে শিখেছি y mx, যেখানে m হচ্ছে ঢাল আর এই ঢালের মানটা হচ্ছে হাফ, সেজন্য লিখেছি y half x। এটা হচ্ছে সরলরেখার ও এ সরলরেখার সমীকরণ। কেমন? আচ্ছা, এখন দেখো একটা সরলরেখা আরেকটা উদাহরণ দেখাচ্ছি, एग्जांपल দেখাচ্ছি। একটা সরলরেখা হচ্ছে 4x 5y 5 5। এই সরলরেখার ঢাল কত? আগে শিখেছি স্থানাঙ্ক দেওয়া থাকবে, বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে ঢাল বের করে সমীকরণ বের করা। আর এখন হচ্ছে সম্পূর্ণ উল্টো জিনিস, সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, ঢাল বের করব। আগে হচ্ছে ঢাল থেকে সমীকরণ বের করলাম, এখন হচ্ছে সমীকরণ থেকে ঢাল বের করব। কেমন? আচ্ছা, আজান দিচ্ছি, আমরা আজানটা শুনি।
আচ্ছা, আজান শেষ, আমরা এখন পড়ায় আবার ফিরে আসি। আলহামদুলিল্লাহ। দেখো, আগে শিখেছি ডাল থেকে কিভাবে দুই বিন্দু থেকে সরলরেখা ঢাল বের করে কিভাবে সরলরেখার সমীকরণ বের করা যায় তা শিখেছি। এখন উল্টো, সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে, আমরা ঢাল বের করব। দেখো, সরলরেখার সমীকরণ হচ্ছে 4x - 5y + 5। এখান থেকে আমি 5y কে বামে রেখে দিচ্ছি আর 4x 5 সবগুলোকে ডানে নিয়ে গেছি। সমান 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 চিহ্ন যখন ডানে যায় তখন চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। যদি বলো স্যার আপনি কেন 5y কে বামে রাখলেন, ওগুলোকে ডান পাশে নিয়ে গেলেন? কারণ একটু আগে আমরা সরলরেখার সমীকরণ শিখেছি y = mx, সেজন্য আমি y কে বামে রেখেছি আর x এর জিনিসগুলো সবগুলো জিনিস বাকি সবগুলোকে ডান পাশে নিয়ে গেছি। এবার দেখো, -5y থাকলো, 5 থেকে 5 চলে গেলে 0 -4x। এখানে y এর সাথে দেখো, সমীকরণে y এর সাথে y সিঙ্গেল, y এক আছে, y এর সাথে কেউ নাই। যেহেতু y এক আছে সেজন্য আমি এখানে y কে একা রেখে দিয়েছি। -5 টা এখানে গুণাকার আছে, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি চলে গেছে, মাইনাস মাইনাস কাটা 4/5 × x থাকে। তাহলে y = mx এর সাথে যদি তুলনা করি, y এর জায়গায় y আছে, x এর জায়গায় x আছে, m এর পরিবর্তে এখানে কত আছে? 4/5, x এর সাথে গুণাকার আছে। তাহলে বলতে পারি এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কারণ আমি একটু আগে শিখছি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx। এখানে y = mx, m হচ্ছে 4/5। তাহলে বলতে পারি এই y = 4/5x, এই হিসাবে বলতে পারি যে 4x - 5y + 5 = 5 এই সরলরেখাটা একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যার ঢাল হচ্ছে এই যে 4/5, m = 4/5। তাহলে এভাবে আমরা একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার ঢাল বের করতে পারি। একটু আগে দেখেছি যে সরলরেখা যদি মূল বিন্দুগামী হয় তখন সরলরেখার সমীকরণটা কি হয়। এখন দেখবো সরলরেখাটা মূল বিন্দুগামী না হলে সরলরেখার সমীকরণটা কেমন হয়। দেখো একটু বোর্ডে, AB হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখাটা মূল বিন্দু O দিয়ে যায় না, বাইরে দিয়ে গেছে। তাহলে AB সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে P, এবং AB সরলরেখা y অক্ষকে মূল বিন্দু O হতে C একক দূরত্বে D বিন্দু ছেদ করছে। আবার বলতেছি, AB সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে P এবং AB সরলরেখা y অক্ষকে মূল বিন্দু O থেকে C একক দূরত্বে কোন বিন্দু? D বিন্দুতে ছেদ করে। এবং এই AB সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এরকম যদি হয় তাহলে সরলরেখাটা দেখতে পাচ্ছি মূল বিন্দুগামী নয়। সেক্ষেত্রে সরলরেখার ঢাল আকারের সমীকরণ হচ্ছে y = mx + c। যখন সরলরেখাটা মূল বিন্দুগামী হবে তখন আমরা জানি এই c এর মান কি হবে? 0 হবে। আর যদি মূল বিন্দুগামী না হয় তাহলে c এর মান 0 হবে না, c বসে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখন পেয়েছি মূল বিন্দুগামী নয় এরকম সরলরেখার ঢাল আকারের সমীকরণ হচ্ছে y = mx + c, যেখানে হচ্ছে m হচ্ছে ঢাল। ভালো করে দেখো, এখন একটা एग्जांपल দিয়ে বুঝবো আমরা। সেই एग्जांपलটা কি? একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেই সরলরেখার ঢাল কত। একটু আগেও বের করছি যখন মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে দেখাইছি যে সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে কিভাবে ঢাল বের করা যায়। এই সরলরেখার সমীকরণ থেকে এখন আমরা ঢাল বের করব। সরলরেখার সমীকরণ হচ্ছে 3x + 4y - 1 = 2। এখান থেকে ঢাল বের করতে গেলে আমি একটু আগে বলেছি যেহেতু সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c, সেজন্য y কে লেফট হ্যান্ড সাইডে রাখতে হবে। এইজন্য 4y কে লেফট হ্যান্ড সাইডে রাখছি আর সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি চিহ্ন চেঞ্জ করে। ওখান থেকে কাটাকাটি গেল 4y = -3x + 3
আর y এর মান 4 গুণাকার আছে, ওদিক চলে গেলে ভাগ হয়ে গেল। আমি এখন y এর সাথে কিছু রাখি না কেন, কারণ এখানে y এর সাথে সহগ শুধু 1 থাকবে, আর কিছু থাকতে পারবে না, সেজন্য আমি 4 কে ও পাশে নিয়ে গেছি। এখন ডিভাইডেড রুল অনুযায়ী আমরা লিখতে পারি 3x 3x/4 কে আলাদা করতে পারি, প্লাস 3/4 এভাবে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে দেখো, এখন আমি ব্র্যাকেটের ভিতরে -3/4 কে রেখে দিলাম, আর এক্সট্রা গুণাকারে আলাদা লিখলাম, প্লাস এখানে হবে 3/4 থাকলো। তাহলে এটা হলো, এখানে এই সমীকরণটাকে যদি আমি এই সমীকরণের সাথে তুলনা করি, দেখো y আছে, x আছে, প্লাস c হচ্ছে এখানে 3/4। তাহলে আমরা দেখতে পেলাম এই সরলরেখার বাইরে একটা x এর পরে একটা জিনিস আছে যেটা 3/4, যার মান 0 নয়, যার মান হচ্ছে এখানে 3/4। তাহলে বলতে পারি এই সরলরেখাটা মূল বিন্দুগামী নয়, এবং এটার ঢাল হচ্ছে -3/4, এবং এখানে c এর মান হচ্ছে ধ্রুবক, c এর মান হচ্ছে +3/4। তাহলে y mx + c, m এর মান -3/4 এবং c এর মান 3/4। এখন দেখব একটা সরলরেখা একটা বিন্দু দিয়ে যাবে এবং তার ঢাল দেওয়া থাকবে, মূল জিনিস হচ্ছে ঢাল দেওয়া থাকবে এবং একটা বিন্দু দিয়ে যাবে। যেমন দেখো AB একটি সরলরেখা, সেই সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে P, একটা বিন্দু দেওয়া আছে, আর হচ্ছে সেই সরলরেখাটা Q x1 y1 বিন্দু দিয়ে যায় এবং x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। দেখো, যদি সরলরেখাটা x1 y1 বিন্দুগামী হয় এবং যার ঢাল হচ্ছে m হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা কিভাবে লিখব? দেখো, y - y1 = m × x - x1। এখানে y1 হলো ওই বিন্দুটার কোটি, আর x1 হলো বিন্দুটার ভুজ, মানে y মাইনাস বিন্দুটার কোটি = m × x - বিন্দুটার ভুজ। অর্থাৎ কোটির সাথে y থেকে y1 চলে গেছে, y - y1 কোটির সাথে m × x - x1। যদি তোমরা, এটা হচ্ছে একটা বিন্দুগামী হবে এবং একটা সরলরেখার ঢাল দেওয়া থাকবে, তখন ওই সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। যদি এটা ভালো করে না বুঝতে পারো, দেখো এটা কোথা থেকে আসছে। এটা মূলত আসছে হচ্ছে এখান থেকে, এটা মূলত m এর মান হলো কোটিদ্বয়ের অন্তর / ভুজদ্বয়ের অন্তর, ওখান থেকে এটা লেখা হয়েছে। দেখো এখানে AB রেখার ঢাল, যে AB তো একটা রেখা, AB রেখা যেরকম x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে থিটা, একই রকম ভাবে আমরা বলতে পারি PQ রেখাটাও x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে। তাহলে দুই রেখার ঢালে কি হবে? সমান হবে। কেন? উভয়ই একই রেখা এবং তাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ হচ্ছে থিটা। তাহলে AB রেখার ঢাল আর PQ রেখার ঢাল একই। সেটা কি? কোটিদ্বয়ের অন্তর / ভুজদ্বয়ের অন্তর। কোটিকে y - y1, ভুজকে x - x1। তাহলে বলতে পারি y - y1 / x - x1, এটা হলো ঢাল। আবার আমরা বলতে পারি ঢাল হচ্ছে এই যে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে তার ট্যানজেন্টের মানকে ঢাল বলে। তাহলে m এর মান একবার পাইছি হচ্ছে এই y - y1 / x - x1, আর একবার হচ্ছে m = tan থিটা। তাহলে বলতে পারি দুজনেই সমান। তাহলে tan থিটা = এটা, tan থিটা সমান আমরা এটা লিখতে পারি। তাহলে tan থিটা মানে হলো sin থিটা / cos থিটা, আর এটা ঠিক থাকবে। এবার sin থিটা এখানে গুণাকার আছে, ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে, আর x - x1 এখানে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে যাবে, কোণাকুণি পরিবর্তন করছি। তাহলে x - x1 কে এখানে নিয়ে আসছি উপরে, আর sin থিটাকে নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে গেলাম, আর বাকিটা ঠিক থাকলো। তাহলে সূত্রটা হচ্ছে x - x1 / cos থিটা, y - y1 / sin থিটা। তাহলে একটি সরলরেখা যদি একটি বিন্দু দিয়ে যায় এবং তার যদি একটা ঢাল থাকে, তাহলে ওই সরলরেখার সমীকরণ আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে y - y1 = m × x - x1, এই একটা, আর একটা হচ্ছে
x minus x1 divided by cos theta এবং y minus y equal to sin theta। এখানে মূল জিনিস হলো এখানে থিটার মান জানা লাগবে না, এখানে থিটার মান জানলে হবে। আচ্ছা, এবার একটা एग्जांपल দেখো। एग्जांपले বলতেছি এখানে বিন্দুটা হলো কিউ বিন্দু, তার মান হচ্ছে, তার স্থানাঙ্ক হচ্ছে -1 2। তাহলে বলতে পারি -1 2 এই কিউ বিন্দুগামী কিউ -1 কিউ -1 2 বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই এবি সরলরেখার ঢাল হচ্ছে m tan থিটা। থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কত হলো? √3। m এর মান হচ্ছে √3। তখন এবি সরলরেখাটার সমীকরণ কি হবে? সূত্রটা দেখো। সূত্রে আমরা বলছি যে y - y1 m x - x1, মানে হলো y - y1, এখানে y1 হলো এই বিন্দুটার কোটি, তাহলে y - y1 মানে হলো y - 2 ইকুয়াল টু √3 হচ্ছে ঢাল। মূলত হচ্ছে এটা সূত্রটা কি? y - y1 m x - x1। y - y1 y1 মানে হলো এই বিন্দুটার কোটি y1 ইকুয়াল টু m m মানে হলো √3, এর উপরে বের করেছি, x - x1 x1 কোনটা? x1 হচ্ছে এই বিন্দুটার ভুজ, x - x1 মানে -1, তাহলে y - 2 ইকুয়াল টু √3 x -1 তাহলে আমি এই একটা বিন্দুগামী হলে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি একটা কোণ 60 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে সেটা তার ঢাল থেকে আমরা সমীকরণ এভাবেও বের করতে পারি, আবার একটু আগে যে দেখালাম দুই নিয়ম বের করতে পারি, y - y m x - x1 এই নিয়মে এবং নিচের এই নিয়মে। এখন নিচের এই নিয়মে যদি বসাই দেখি, দেখো x - x1 x1 কত? -1 ডিভাইডেড বাই cos থিটা, থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি বসাই দিলাম। আর হচ্ছে y - y1 মানে হলো y হচ্ছে 2 আর হচ্ছে এই ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। এখন মাইনাস মাইনাসে প্লাস x + 1 নিচে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর y - 2 sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। পরবর্তীতে এটার সাথে এটা কোণাগুণি গুণ করতে পারি, এটার সাথে এটা কোণাগুণি গুণ করতে পারি। গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এখানে দেখো এখানেও ডিভাইড 2টা ভাগাকার আছে, এখানেও 2টা ভাগাকার আছে, উভয় দিক থেকে 2টা বাদ দিয়ে দিছি। তাহলে কি থাকে? √3x + 1 y - 2। আসল পরিবর্তন করে y - 2 কে পাশে নিয়ে আসলাম, ওই √3x + 1 কে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে পেয়ে গেলাম। তাহলে দেখো এবি সরলরেখার সমীকরণ উপরের নিয়মও বের করতে পারি, নিচের নিয়মেও এবি সরলরেখার সমীকরণ বের করতে পারি। তাহলে একটি বিন্দু গামী এবং সরলরেখা যদি ঢাল দেওয়া থাকে, অর্থাৎ সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই নিয়মে সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। এখন আমি শিখব একটি সরলরেখা দুটি নির্দিষ্ট বিন্দুগামী হলে তাহলে সরলরেখার সমীকরণ কিভাবে বের করতে পারি। দেখো এবি সরলরেখাটি উপরে একটা বিন্দু আছে p x y, এবং এই সরলরেখাটি দুটি নির্দিষ্ট বিন্দু, একটা হচ্ছে q, একটা হচ্ছে r। কিউর মান হলো, কিউ স্থানাঙ্ক হলো x1 y1 আর হচ্ছে x2 y2, অর্থাৎ এবি সরলরেখাটি q এবং r এই দুটি বিন্দুগামী, এবং এবি সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে থিটা, তাহলে তার ঢাল দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি দুটি নির্দিষ্ট বিন্দু x1 y1 এবং x2 y2 গামী, দুটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x - x1 x1 - x2 y - y1 y1 - y2, অর্থাৎ x থেকে আমি x1 বিয়োগ করতেছি, সেই x1টা আমার নিচে চলে আসছে, x1 থেকে x2 বিয়োগ করে। যদি বল স্যার x1 x2 কি? x1 হচ্ছে প্রথম বিন্দুর ভুজ, x2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ। তাহলে আমরা কি করব? প্রথম যখন x নিয়ে কাজ করব তখন প্রথম বিন্দু এবং দ্বিতীয় বিন্দু এই দুইটা বিন্দুর ভুজ কাজ করব, আর যখন আমি কোটির জন্য করব তখন প্রথম এবং দ্বিতীয় বিন্দুর কোটি নিয়ে কাজ করব। তাহলে x থেকে একবার x1 বিয়োগ যাবে, আবার x1 থেকে x2 বিয়োগ যাবে,
একই রকম যখন y নিয়ে কাজ করতেছি প্রথম বিন্দু কোটি y মাইনাস y1, ওই y1 আবার নিচে চলে আসবে y1 মাইনাস y2। এই সরল এখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই সরলরেখা এবি সরলরেখাটার ঢাল কি? এবি সরলরেখার ঢাল হচ্ছে এই দুইটা বিন্দুর কোটিদ্বয়ের অন্তর মানে y1 মাইনাস y2 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, ভুজকে x1 আর x2, তাহলে x1 মাইনাস x2। তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে m y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এখান থেকে মূলত এই সরলরেখার সমীকরণ বের করা হয়েছে। তাহলে আমরা শিখে গেলাম দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখন আমরা একটা এক্সাম্পলের সাথে বিষয়টা দেখব। দেখো এখানে এবি সরলরেখাটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে q, একটা হচ্ছে r। তাহলে q1 2 এবং r 3 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? x মাইনাস x1, x1 মানে হলো আমি বলছি যখন x নিব তখন প্রথম বিন্দুর ভুজ এবং দ্বিতীয় বিন্দুর ভুজ নিয়ে কাজ করব। x মাইনাস প্রথম বিন্দুর ভুজ 1, আবার সেই ভুজটা 1 মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ 3। আবার যখন y নিব তখন এই দুটো বিন্দুর কোটি নিয়ে কাজ করব, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। তাহলে y মাইনাস প্রথম বিন্দুর কোটি ডিভাইডেড বাই প্রথম বিন্দুর কোটি হচ্ছে 2 ডিভাইডেড বাই ওই 2টা আবার বসে যাবে মাইনাস দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 4। এটা মূলত এই সূত্রের মতো করে লিখছি। একটু আগে যে দেখালাম দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেখানে সূত্রের মধ্যে সূত্রটার মতো করে এখানে লিখছি এক্সাম্পলটা, ঠিক আছে? তাহলে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 y1 মাইনাস y2। এবার দেখো 1 থেকে 3 চলে গেলে -2, 2 থেকে 4 চলে গেলে -2, -2 দুই দিক থেকে বাদ চলে গেলে কি থাকে x মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 2। এবার এই পাশে নিয়ে এসে কাটাকাটি করলে সরলরেখার সমীকরণ বের হয়ে যায়। তাহলে আমরা এখন দেখলাম যে দুটি নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে কিভাবে সরলরেখার সমীকরণ বের করা যায়। এখন দেখব হচ্ছে তিনটা বিন্দু যদি একই সরলরেখা অবস্থিত হয় তখন কি কি জিনিস আমরা করতে পারি। দেখো এখানে এই p q r, p বিন্দু স্থানাঙ্ক x1 y1, q হচ্ছে x2 y2, r হচ্ছে x3 y3। p q r বিন্দু তিনটি সমরেখ, সমরেখ মানে হলো বিন্দু তিনটি একই রেখা অবস্থিত। বিন্দু তিনটি যদি সমরেখ অর্থাৎ একই সরলরেখা অবস্থিত হয় তখন আমরা দুইটা শর্ত অ্যাপ্লাই করতে পারবো এটার ক্ষেত্রে। শর্ত দুটো কি কি? একটা হচ্ছে ভালো করে দেখো পি কিউ রেখার ঢাল যে কথা, পি আর রেখার ঢালও একই কথা। তাহলে পি কিউ রেখার ঢাল যে কথা, পি আর রেখার ঢাল একই কথা। অথবা কিউ আর রেখার ঢাল যে কথা, পি আর রেখার ঢাল একই কথা। অর্থাৎ পুরো সম্পূর্ণ রেখার ঢাল যে কথা, এই ছোট ছোট অর্ধেক অর্ধেক রেখার ঢাল একই কথা। তাহলে বলতে পারি সম্পূর্ণ রেখার ঢাল সমান সমান যে কথা এই পি কিউ রেখার ঢাল অথবা কিউ আর রেখার ঢাল তারা পরস্পর কি সমান, তিনজনেই সমান। অর্থাৎ পি আর রেখার ঢাল যে কথা, পি কিউ রেখার ঢাল যে কথা, কিউ আর রেখার ঢালও একই কথা। এই একটা শর্ত। আর একটা শর্ত হলো এই যে তিনটা বিন্দু দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হবে। অর্থাৎ বিন্দু তিনটা যদি আমি নির্ণায়কের মধ্যে বসাই দিই, অর্থাৎ বিন্দু তিনটা দ্বারা গঠিত যে নির্ণায়ক আছে সেই নির্ণায়কের মানটা 0 আসবে। প্রথম বিন্দু ছিল x1 y1, বসাই দিলাম x1 y1, দ্বিতীয় বিন্দু x2 y2, তৃতীয় বিন্দু x3 y3। আর নির্ণায়কের শর্ত অনুযায়ী সর্বশেষ কলামে, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, সর্বশেষ কলামে আমি 1 বসাই দিচ্ছি। কেমন? অর্থাৎ এই নির্ণায়কটার মান, অর্থাৎ বিন্দু তিনটা দ্বারা, বিন্দু p q r, এই বিন্দু তিনটা দ্বারা গঠিত নির্ণায়কের মান সবসময় শূন্য হবে। বিন্দুগুলো বসাই দিব ডান পাশে, সর্বশেষ কলামে আমি 1 বসাই দিব। এই নির্ণায়কটার মান কি হবে? শূন্য হবে। এভাবে আমরা তিনটা বিন্দু সমরেখা হলে বা একই সরলরেখা অবস্থিত হলে বিন্দু তিনটার দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হয় এবং আমরা বলতে পারি বিন্দু তিনটা দ্বারা যে রেখা অবস্থিত সেই রেখার ঢালও আমরা বের করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করলাম। তো নেক্সট দিন সরলরেখার
বাকি বেসিক টপিকস নিয়ে আমরা আলোচনা করব এবং সরলরেখার ছোট ছোট ম্যাথগুলো যেগুলো এমসিকিউতে আসে, ক্রিয়েটিভ কোশ্চেনে আসে, এই জিনিসগুলো আমরা দেখব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর হুকুম মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং যদি তোমাদের আজকের পড়া নিয়ে যদি কোনো আজকের পড়া এবং পূর্বের প্রথম ক্লাসের পড়া নিয়ে যদি কোনো সমস্যায় থাকে আমাকে ইনশাআল্লাহ তোমাদের কমেন্ট বক্সে জানাই দিবা। আমি ইনশাআল্লাহ দ্রুত এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।